নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে 5 দফা যে ভোট হয়ে গেল পশ্চিমবঙ্গে, এই 5 দফা ভোটে যে 25টি আসনে ভোট হয়েছে, এই 25টি আসনের ফলাফল কী হতে পারে, তার সম্ভাবনা কি আছে, কারা এখান থেকে জয়ী হতে পারে, এইটা আজকের আমাদের আলোচনার বিষয়। খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো, কারণ 25টা আসনের বিষয়, অতএব যত সংক্ষেপে পারি সেটা বলার চেষ্টা করব। বিজেপি ইতিমধ্যে বলে দিয়েছে এই 25টি আসনের মধ্যে তারা 16টি আসন ইতিমধ্যেই নাকি জয় করে ফেলেছেন, এমন একটা কথা বিজেপি তরফ থেকে বলে দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে 25টি আসনের মধ্যে 25টি আসনই তারা জয় করেছেন ইতিমধ্যে। কিন্তু আসল সত্যটা কি, আসল সত্যটা কোন জায়গাটা লুকিয়ে আছে, কারা পেতে পারে, এই 25টি আসনের মধ্যে কে কত পেতে পারে, এইরকম একটা বিষয় কিন্তু উঠে আসছে। এবং যেটা আমরা আমাদের পর্যবেক্ষণ থেকে আমরা যেটা বুঝতে পারছি এবং যেটা আমরা সংবাদ পাচ্ছি বা যে সমস্ত আলোচনার মধ্যে দিয়ে যে ধারণা তৈরি হচ্ছে বা মানুষের সঙ্গে কথা বলে যেটা আমরা তৈরি হয়েছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে সিচুয়েশন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে ভোটের আগে এবং ভোটের পরে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখা যাচ্ছে যে যে সমস্ত জায়গায় এক সময় বা যে এলাকাগুলোতে এক সময় কেউ বিজেপি করছে এইটা বলতে ভয় পেতেন, কিন্তু এখন ঠিক তার উল্টো। এখন অনেকটা এরকম যে তৃণমূল বলতেই অনেকেই ভয় পাচ্ছেন, এইরকমও ঘটনা কিন্তু বেশ কিছু এলাকায় আমরা লক্ষ্য করেছি। কারণ হচ্ছে তৃণমূল বললেই তাদের বিরুদ্ধে বিরোধীরা চোর চোর স্লোগান দিচ্ছে, এই ভয়ে বেশ কিছু যারা একটু সচেতন, যারা একটু শিক্ষিত মার্জিত, যারা দলটাকে খুব আন্তরিকভাবে করে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন আমরা আলোচনা করব যে এই যে 25টি যে লোকসভা নির্বাচন হলো পশ্চিমবঙ্গে 5 দফায়, এই 25টা লোকসভায় কে কোন লোকসভায় এগিয়ে আছে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমি প্রথমে আসছি উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গে কোচবিহার লোকসভা কেন্দ্রে নিশীথ প্রামাণিক তিনি কিন্তু বেশ কিছুটা এগিয়ে আছেন টিএমসি যে প্রার্থী তার তুলনায়, এক কথায় বলে দিলাম বেশ কিছুটা এগিয়ে আছেন। দ্বিতীয় হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্র। দার্জিলিং লোকসভা কেন্দ্রে গোপাল নামা টিএমসি থেকে এবং রাজু বিস্তা বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন। রাজু বিস্তা এখানে বেশ কিছুটা না বা কয়েক ধাপ তিনি এখানে টিএমসি প্রার্থী থেকে কিন্তু এগিয়ে আছেন, এমন সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার কেন্দ্রে আমরা যেটা লক্ষ্য করছি, সেই আলিপুরদুয়ার কেন্দ্রে মনোজ টিগ্গা বিজেপি প্রার্থী তিনি অনেকটাই এগিয়ে রেখেছেন, সেইভাবেই আমরা তার সম্ভাবনার দিকটা লক্ষ্য করতে পাচ্ছি। জলপাইগুড়ি কেন্দ্রে ডক্টর জয়ন্ত রায় বিজেপি প্রার্থী তিনি বেশ কিছুটা এগিয়ে আছেন, অনেক ধাপ এগিয়ে আছেন বলা যেতে পারে। রায়গঞ্জ কেন্দ্র বিজেপির কার্তিক পাল, অনেকে বলছেন এখানে কার্তিক পালের একটা সমস্যা আছে রায়গঞ্জে, এখানে কংগ্রেসের একটা বড় ফ্যাক্টর কাজ করছে ইত্যাদি এরকম অনেকে বলছেন। কিন্তু তার পরেও যেটা আমরা লক্ষ্য করছি, সেখানে কিন্তু বিজেপি ক্যান্ডিডেট এখানে বেশ কিছুটা এগিয়ে আছে। এগিয়ে বলতে ভালো মার্জিনে তিনি যে জিতবেন এমন কথা বলছি না, তবে এখানে বিজেপি ক্যান্ডিডেটের সম্ভাবনাটা খুবই উজ্জ্বল বলা যেতে পারে। বালুরঘাট কেন্দ্রে ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির ক্যান্ডিডেট, সেই সুকান্ত মজুমদার এখান থেকে জিতবেন এবং এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এবং পাশাপাশি তিনি কত ভোটের ব্যবধানে জিতবেন, গত লোকসভা নির্বাচনে যা পেয়েছিলেন তার থেকে বেশি না কম সেটা বলা সম্ভব না হলেও তার যে জয়ের টিকে তার দিকে রয়েছে, এই ব্যাপারে কিন্তু অনেকটাই নিশ্চিত ওই এলাকার মানুষ, এমনটাই জানা গেছে। এই যে উত্তরবঙ্গের যে 6টি লোকসভা কেন্দ্রের কথা বলে দিলাম, এই 6টি লোকসভা কেন্দ্র কিন্তু বিজেপি 6টা জয় করার সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। এরপরের যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে মালদা উত্তর লোকসভা কেন্দ্র। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে খগেন মুর্মু তিনি গতবার জয়ী প্রার্থী, তিনি এবারেও কিন্তু তার দিকেই জয়ের পাল্লাটা বেশ কিছুটা ভারী, এমন সম্ভাবনা রয়েছে। মালদা দক্ষিণ কেন্দ্রে ঈশা খান চৌধুরী কংগ্রেসের, এটা কংগ্রেসের গড়। মালদা দক্ষিণ কিন্তু গণি খান চৌধুরীর গড় এবং এখানে শিরূপা রায় চৌধুরী রয়েছে বিজেপি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু কংগ্রেসের গড়, অতএব এই জায়গা থেকে আমরা মালদা
দক্ষিণ লোকসভা কেন্দ্রটা এখান থেকে বিজেপি কতটা জিততে পারবেন বা বিজেপি আদৌ এখান থেকে বেরোতে পারবেন এরকম সন্দেহ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফলে এই কেন্দ্রটিতে কংগ্রেসের জেতার সম্ভাবনা কিন্তু বেশ কিছুটা রয়েছে এবং কংগ্রেস এখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও তাকে কিন্তু একটা হাড্ডাহাড্ডির লড়াইয়ের মধ্যে দিয়ে বেরোতে হবে এমন আভাস আমরা পেয়েছি। এরপরে যেটা বলবো যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিআইএমের মোহাম্মদ সেলিম এখানে দাঁড়িয়েছেন। সিপিএম কোনো জায়গা থেকে যদি এবারে লোকসভা জিতে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা একটা বড় ব্যাপার। এখানে জোট প্রার্থী হিসাবে মানে কংগ্রেস এবং বামপন্থী জোট এইভাবে এখানে লড়াইটা হয়েছে, তার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এবং টিএমসির বিরুদ্ধে সেই লড়াইটা হয়েছে। এখানে যেটা দেখা গেছে যে অধীর চৌধুরী এখানে বিশেষভাবে প্রচারে নেমেছিলেন মোহাম্মদ সেলিমের হয়ে। ফলে এই আসনটি এবারে হয়তো সিপিআইএমের প্রার্থী মোহাম্মদ সেলিম ছিনিয়ে নিতে পারেন এমন সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। এরপরের যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এক বাক্যে বলা যেতে পারে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যে তালুকটা, যে জঙ্গিপুর যে এলাকাটা, এটা খলিলুর রহমান সাহেব টিএমসির প্রার্থী, তার কিন্তু এখানে দাপটটা ভালো এবং টিএমসির এখানে ভোট ব্যাঙ্কটা বেশ ভালো আছে এরকম একটা লক্ষ্য করা গেছে। আর দেখুন ভোটের কথা কিছু বলা সম্ভব নয়, একটা আভাস দেওয়া যেতে পারে, একটা কিঞ্চিত আভাস দেওয়া যেতে পারে, কিন্তু পুরোপুরি বলা যায় না যে ইনি জিতছেন উনি জিতবেন এরকম বলা যায় না। একটা আভাস, একটা সম্ভাবনার কথা আমরা উল্লেখ করতে পারি। তবে এখানে খলিলুর রহমান তার যে জেতার সম্ভাবনা অনেকটাই বেশি এ কথা কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে বিভিন্ন সমীক্ষাতেও সেটা উঠে এসেছে। অতএব এই যে জঙ্গিপুর কেন্দ্রে এটা কিন্তু খলিলুর রহমান সাহেব কিন্তু বেশ কিছুটা এগিয়ে আছে এই কথা বলা যায়। এর পরের যে কেন্দ্র আসবে বহরমপুর লোকসভা কেন্দ্র। বহরমপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী তিনি আপনারা সবাই জানেন, 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তিনি এখানে রয়েছেন। আর বিজেপি রয়েছে ডক্টর নির্মল শাহ। ইউসুফ পাঠানকে এখান থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল টিএমসির থেকে, আর ইউসুফ পাঠান আবার এখান থেকে ভোট হয়ে যাওয়ার পর তিনি আবার চলেও গিয়েছেন। ফলে অধীর চৌধুরী এখানে যেটা মানুষকে বুঝিয়েছিলেন যে দেখুন এখানে ইউসুফ পাঠান সে বহিরাগত, সে বাইরে থেকে এখানে এসেছে, আদতে তিনি যদি যেতেন তাহলে কিন্তু এখানকার মানুষের যে আসল সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু হবে না। অতএব এই জায়গা থেকে অধীর চৌধুরী যে জায়গাটা, তার যে জায়গাটা, তার মাটিটা যথেষ্ট শক্তপোক্ত, এইরকম একটা জায়গা থেকে অধীর চৌধুরী এলাকার মানুষকে যেভাবে বোঝাতে পেরেছিলেন তার ফলে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে অধীর চৌধুরী এখান থেকে ফের 6ষ্ঠবারের জন্যে লোকসভায় তিনি যেতে চলেছেন এমন সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এরপরের যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্র, যেখানে দেবতনু ভট্টাচার্য বিজেপির হয়ে দাঁড়িয়েছেন আর শতাব্দী রায় তিনি টিএমসির হয়ে দাঁড়িয়েছেন। এখন এখানে যে ব্যাপারটা, যেহেতু পঞ্চম দফা পর্যন্ত যে লোকসভাটা হয়েছে সেই লোকসভা পর্যন্ত আমরা যে বিভিন্ন ইস্যুগুলো আমরা দেখেছিলাম, 6ষ্ঠ লোকসভা কিন্তু ইস্যু অনেকগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ পঞ্চম যে লোকসভাগুলো যে ইস্যুগুলো তার মধ্যে শতাব্দী রায় ছিলেন এবং প্রথম অবস্থায় শতাব্দী রায় বেশ কিছুটা পিছিয়েও ছিলেন। তারপরে পরবর্তীকালে শতাব্দী রায় প্রচণ্ড খেটে খুঁটে সেই জায়গাটাকে তিনি বেশ শক্তপোক্ত করার চেষ্টা করেছেন এবং তিনি 3 বারের সাংসদ। স্বাভাবিকভাবে শতাব্দী রায়কে এখানে হারানোটা একটু কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি শতাব্দী রায় এখানে জেতেন তাহলে কিন্তু খুব কম মার্জিনে হয়তো জিতবেন এরকম সম্ভাবনা লক্ষ্য করা গেছে এবং এখানে লড়াইটা কিন্তু সাংঘাতিক হাড্ডাহাড্ডি লড়াই হবে। অতএব একেবারে খুব করে বলা যাবে না যে এখানে একেবারে শতাব্দী রায় 100% জিতছেন, এ কথা কিন্তু মোটেও বলা যাবে না। কারণ দেবতনু ভট্টাচার্য তিনিও কিন্তু এখানে যথেষ্ট লড়াই দেবেন এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এমন হয়েছে এবং লড়াইটা দিয়েছেন তিনি। ফলে ফলাফল কি হবে সেটা 4 তারিখে বোঝা যাবে, কিন্তু আমরা শতাব্দী রায়কে এখানে এগিয়ে রাখছি। এরপরে হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্র, যেখানে দাঁড়িয়েছেন টিএমসির অসিত কুমার মাল আর প্রিয়া সাহা বিজেপি। কিন্তু এখানে আমরা যেটা লক্ষ্য করছি সেখানে কিন্তু এই অসিত কুমার মাল তিনি এখানে তার পক্ষে এখানে একটা মাটিটা বেশ শক্ত আছে। অর্থাৎ টিএমসি যে অসিত কুমার মাল তিনি এই জায়গায় তার জেতার সম্ভাবনা যথেষ্ট ভালো জায়গায় তিনি রয়েছেন, এ কথা কিন্তু বলা যেতে পারে। এরপরে যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আপনারা সবাই জানেন যে মহুয়া মৈত্র টিএমসি, যথেষ্ট মহুয়া মৈত্রের একটা উইল ফোর্স এবং তার কনফিডেন্স লেভেল খুব
খুব কনফিডেন্ট লেভেল, খুব হাই লেভেলের কনফিডেন্সে তিনি কাজ করছেন। এবং পাশাপাশি রাজমাতা অমৃতা রায় তিনি বিজেপির হয়ে রয়েছে। মহুয়া মৈত্রের যে কনফিডেন্ট লেভেল এবং তার যে উইল ফোর্স আমরা লক্ষ্য করি, যে সেখান থেকে আমরা বলতে পারি যে মহুয়া মৈত্রের জেতার যে একটা বিরাট সম্ভাবনা এখানে রয়েছে এমনটি আমরা কিন্তু বলতে পারবো না। কারণ রাজমাতা যদি জেতেন তিনি কিন্তু রাজনীতিবিদ হিসাবে বা রাজনীতির চত্বর থেকে জিতবেন না। তিনি হয়তো যেটা জিততে পারেন বিজেপির হাওয়া অথবা তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেই সব ইস্যুর ভিত্তিতে তার জেতার একটা সম্ভাবনা আমরা দেখতে পাই। কিন্তু অ্যাকচুয়ালি এখানে মহুয়া মৈত্র রাজমাতার থেকে অনেক বেশি যোগ্য প্রার্থী একথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু অনেক সময় দেখা যায় যোগ্য অযোগ্য এই ক্ষেত্রগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে ভোটাররা সেই মুহূর্তে কাকে পছন্দ করছে এইটা কিন্তু বলা বেশ কঠিন। কারণ এবারের যে ভোটটা হচ্ছে সেই ভোটে কিন্তু এইটা পরখ করা খুব কঠিন। বুথ ফেরত সমীক্ষা যেগুলো হবে তা তখন দেখা যাবে যে কি রেজাল্ট আসতে পারে। তবে এই কথা সত্য যে মহুয়া মৈত্র এখানে সেই গত 2019 সালের যে সম্ভাবনাটা ছিল এবারে কিন্তু সেই সম্ভাবনাটা অতটা দেখা যাচ্ছে না। সেখান থেকে বলা যেতে পারে রাজমাতা বেশ কিছুটা এগিয়ে। এরপরে আমরা আসবো রানাঘাট লোকসভা কেন্দ্র। রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার আর মুকুটমণি অধিকারী টিএমসি প্রার্থী। এক পক্ষে বলা যেতে পারে এখানে জগন্নাথ সরকার অনেকটাই এগিয়ে আছেন। পরেরটা হচ্ছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র। এখানে হচ্ছে ডক্টর শর্মিলা সরকার তিনি এবং অসীম সরকার বিজেপি প্রার্থী। অসীম সরকার কিন্তু লড়াকু কবিয়াল, তিনি এখানে প্রার্থী হয়েছেন। কিন্তু অসীম সরকার এখানে লড়াই দিচ্ছেন ঠিকই বর্ধমান পূর্বে, কিন্তু ডক্টর শর্মিলা সরকার তার কিন্তু সে মার্জিত শিক্ষিত ভদ্র এরকম একটা, অসীম সরকারও তাই, কিন্তু একটা ব্যাপারটা যে সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে শর্মিলা সরকারকে কিন্তু এলাকার মানুষ অনেক বেশি পছন্দ করবে এরকম একটা ধারণা আমাদের জন্মেছে। তার কারণ হচ্ছে দেখুন, মানুষের অনেক কিছু বিষয় দেখার পরে মানুষ কিন্তু বিবেচনা করে, মানুষ সবচেয়ে ভালো বোঝে কাকে ভোট দিতে হবে। সেই জায়গা থেকে এই এলাকার মানুষ সম্ভবত শর্মিলা সরকারকেই এবারে বেছে নিতে পারেন। এর পরেরটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। এই যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবারে যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। যে লড়াইয়ে যে এখানে দিলীপ ঘোষ বিজেপি থেকে আর কীর্তি আজাদ, একেবারে দুজন একবারে একজন সিংহ হলে একজন বাঘ, এরকম একটা লড়াই এখানে চলবে। এই লড়াইতে দিলীপ ঘোষ কিন্তু ছাড়ার পাত্র না, একেবারে মুখের উপরে তিনি বলে দিতে পারেন। তিনি যথেষ্ট প্রখর এবং রাজনীতিটা ভালোই বোঝেন। শুধু তাই না, তার যে ভাষা প্রয়োগের কিছু কিছু অভিযোগ থাকলেও তিনি কিন্তু একেবারে যেগুলো খুব কঠিন কথা সেগুলো খুব সহজভাবে দুম দাম করে বলে দিতে পারে। সেই জায়গাতে দিলীপ ঘোষ অনেক মানুষের কাছে খুব জনপ্রিয় একজন প্রার্থী। সেই জায়গা থেকে কীর্তি আজাদ যিনি খেলোয়াড় বটে, কিন্তু তার সেই জনপ্রিয়তা এই লোকসভা কেন্দ্রে সেই অর্থে দিলীপ ঘোষের পাশাপাশি যদি রাজনীতির ক্ষেত্রে দেখা যায় সেটা কিন্তু সেই অর্থে নেই। ফলে এখানে দিলীপ ঘোষের জেতার সম্ভাবনা অনেকটাই বেশি। পরের লোকসভা কেন্দ্র আসানসোল লোকসভা কেন্দ্র। আসানসোল লোকসভা কেন্দ্রে শত্রুঘ্ন সিনহা, এর পরেরটা বিজেপির হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন এস আলওয়ালিয়া অর্থাৎ সুরিন্দর সিং। এই সুরিন্দর সিং তার একটা কপাল কিন্তু ভীষণ ভালো। সুরিন্দর সিং সামান্য ভোটের ব্যবধানেও তিনি যেখানে যেখানে তিনি দাঁড়িয়েছেন, যেখানে যেখানে তাকে দাঁড় করানো হয়েছে সেখান থেকেই তিনি জিতে গেছেন। এর কপালের একটা ব্যাপার আছে, এটা ভাগ্যের একটা ব্যাপার আছে। তবে এবারে সুরিন্দরের ভাগ্যে কি হবে সেইটা নিয়ে যেমন একটা ব্যাপার আছে। তবে যেটা আমরা মনে করছি যে এখান থেকে সুরিন্দর সিং কিন্তু এবারে জিতে যেতে পারেন, শত্রুঘ্ন সিনহাকে এবার হারিয়ে দিতে পারেন। অত বড় হেভি ওয়েট একজন প্রার্থী, তাকেও এবার সুরিন্দর সিং শুইয়ে ফেলতে পারে এমন সম্ভাবনা কিন্তু আছে। যদিও বারবার বলছি ভোটের কথা, কিন্তু কিছু বলা যায় না কি হবে না হবে, এটা আভাস মাত্র, সামান্য আমরা একটা আভাস দিতে পারি, কিন্তু কি হবে সেটা 4 তারিখেই বোঝা যাবে। এর পরের লোকসভা কেন্দ্র হচ্ছে হাওড়া লোকসভা কেন্দ্র। হাওড়া লোকসভা কেন্দ্রে একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে আছে। এখানে 3বারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় টিএমসি, যিনি খেলোয়াড়,
প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত খেলোয়াড় ছিল। এবং সবচেয়ে হচ্ছে বাবুন ব্যানার্জি এখানে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাই, তিনি এখানে প্রার্থী হওয়ার জন্য দাঁড়াবেন এরকম একটা শোনা গেছিল, কিন্তু সেখানে তাকে প্রার্থী করা হয়নি। ফলে এখানে একটা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার রয়েছে এবং একটা জলের সমস্যা এখানে একটা বড়োভাবে আছে। এবং পাশাপাশি এখানে বিজেপি প্রার্থী হচ্ছে রথীন চক্রবর্তী। এই যে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী, এর আগে তৃণমূলে তিনি ছিলেন এবং তিনি এখানে মেয়র ছিলেন, ডাক্তার মানুষ। তিনি এখানে প্রার্থী হওয়ার পরে এখানকার একটি সিচুয়েশন একটু বদলে গেছে, কিন্তু তারপরেও যে কথাটা বলা যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে হারানোটা বেশ কিছুটা কঠিন। কারণ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ এখানে শোনা গেলেও এলাকার মানুষ সেই অর্থে রথীন চক্রবর্তীকে কতটা বেছে নেবেন এটা নিয়ে সংশয় কিন্তু যেমন রয়েছে। পাশাপাশি প্রসূন বন্দ্যোপাধ্যায় যদি এখান থেকে জেতেন তাহলে কত ভোটের ব্যবধানে জিতবেন সেটা বলা কঠিন। তবে জেতার সম্ভাবনার দিক থেকে যদি বলেন তাহলে প্রসূন বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা এগিয়ে আছেন। হুগলি লোকসভা কেন্দ্রে এইবারে লড়াইটা গঙ্গাপাড়ের লড়াই, এই লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। সত্যি বলছি, এই লড়াইটা যে যাই বলুন না কেন, এই লড়াইটা কিন্তু এবারে লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, তার সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, এই লড়াইটা কিন্তু একটা এমন একটা লড়াই যেখানে কিন্তু খুব কঠিন বলা যে কে জিতবেন। এই জায়গাটা বলাটা এতটাই কঠিন, মানে এমন একটা ইকুইলিব্রিয়াম, এমন একটা সমতার মধ্যে তারা দুজন দাঁড়িয়ে আছে, মানে দুজনই একটা সমানভাবে রয়েছে, কারুর দিকে উঁচু নিচু এইভাবে কিন্তু বোঝাটা এখানে যাচ্ছে না। মানে আমি যদি 10 জন লোকে জিজ্ঞেস করি যে এখানে কি হতে পারে, তার মধ্যে দেখা যাচ্ছে 5 জন লকেটের পক্ষে যদি বলেন, আবার 5 জন কিন্তু রচনার পক্ষে বলছেন। ফলে এরকম একটা জায়গা থেকে যেই জিতুন না কেন খুব কম মার্জিনে এখানে জিতবেন। ফলে এখানে আমি আগে থেকে বলতে পারছি না যে এখানে ঠিক কী হতে পারে। এরপরে যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্র। এখানে আরামবাগ অরূপকান্তি দিগার আর মিতালি বাগ। আমি খুব সংক্ষেপে বলি, এখানে অরূপকান্তি দিগার অনেকটাই এগিয়ে আছেন, এ কথা কিন্তু বলা যেতে পারে। পরের লোকসভা কেন্দ্র হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, দীপশিতা ধর দাঁড়িয়েছেন সিপিআইএমের থেকে, আর কবির শঙ্কর বোস দাঁড়িয়েছে বিজেপি থেকে। আপনারা সবাই জানেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় 3 বারের সাংসদ, এবারে তিনি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দীপশিতা ধর এখানে হচ্ছে বড় ফ্যাক্টর। এবং দীপশিতা ধর যে ভোটটা কাটবে তার উপর ডিপেন্ড করবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী হবে। এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মূল যে ব্যাপারটা হচ্ছে যে তিনি কিন্তু কবির শঙ্কর বোসকে যতটা না ভয় পেয়েছেন তার থেকে বেশি ভয় পেয়েছেন দীপশিতা ধরকে। কিন্তু দীপশিতা ধর কিন্তু ওখানকার এবার মাটি কামড়ে তিনি লড়াই করার চেষ্টা করছেন। অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কাজ করবে। তারপরেও যেটা বলা যেতে পারে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে সমস্ত দেখা গিয়েছে এবং তার সম্পর্কে অভিযোগ কিছু থাকলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু জেতার দিক থেকে বেশ কিছুটা এগিয়ে আছে। কারণ কবির শঙ্কর বোস সেই অর্থে তো রাজনীতিটা বোঝে না এবং কোথায় কি ঘাতঘাত ইত্যাদি বোঝার তার কথা নয়। ফলে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকটাই এগিয়ে আছেন। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে এক বাক্যে বলা যেতে পারে যে সাজদা আহমেদ তিনি অনেকটাই এগিয়ে আছেন এবং বিজেপি যে অরুণ উদয় পাল তিনি লড়াইটা দেবেন। ভোটের কথা আবার বলছি, কিছু বলা যায় না, কি হতে পারে কিছুই বলা যায় না। তবু এখানটা আমরা সাজদা হোসেনকে এগিয়ে রাখার চেষ্টা করছি। বনগাঁ লোকসভা কেন্দ্র, বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর বিজেপি, বিশ্বজিৎ দাস হচ্ছে টিএমসি। এই শান্তনু ঠাকুর এখানে যেহেতু মতুয়া ভোট একটা বড় ব্যাপার রয়েছে এবং শান্তনু ঠাকুরের তার অনেক অভিযোগ রয়েছে, তিনি জাজ মন্ত্রকের মন্ত্রী থাকার পরেও তিনি এখানে কি কাজ করেছেন না করেছেন সেই নিয়ে নানা রকম যে অভিযোগ থাকার পরেও শান্তনু ঠাকুর এই এলাকা থেকে জেতার যা সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। এরপরে আসছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। শেষ আমাদের এটা হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং আর বিজেপি পার্থ ভৌমিক হচ্ছে। আপনাদের আগেও বলেছি, আবার বলছি যে অর্জুন সিংকে মানুষ এবারে কতটা বিশ্বাস করবে সেটা নিয়ে প্রশ্ন কিন্তু আছে। অনেকে বলছেন যে অর্জুন সিং কিন্তু এবার ড্যাং ড্যাং করে জিতবেন, কিন্তু অর্জুন সিং কি পারবেন জিততে, এইটা কিন্তু এই প্রশ্নটা রয়েছে। তার কারণ হচ্ছে এইখানে লড়াইটা কিন্তু এতটা কঠিন এবং পার্থ ভৌমিক এখানে যেভাবে লড়াইটা দিয়েছেন যেটা আমরা দেখলাম, সেখানে হয়তো এবারে গত লোকসভা নির্বাচনের থেকে গণ্ডগোলের পরিমাণ কম হয়েছে, ছাপ্পা হয়তো কম হয়েছে, ভুয়ো ভোট হয়তো কম পড়েছে, সব ঠিক,
যদি ঠিকঠাক ভোট হয় এবং মানুষ যদি ঠিকঠাক ভোটটা দিয়েছেন, এরকম একটা সম্ভাবনা আমরা দেখেছি, সেই ক্ষেত্রে যদি হয় তাহলে অর্জুন এবং পার্থ এর মধ্যে যে লড়াইটা হবে কিঞ্চিত মানে 1% ভোটের এদিক ওদিক যদি হয়ে যায় এটা বলা ঠিক কঠিন। অতএব এই কেন্দ্র সম্পর্কেও কিন্তু আমি পরিষ্কার কোনো ধারণা আপনাদের দিতে পারছি না, ক্ষমা করবেন। তার কারণ হচ্ছে যে এই কেন্দ্রে কি হতে চলেছে বলাটা সম্ভব নয়। যিনি জিতুন সামান্য মার্জিনে জিতবেন, এইটুকু বলা যেতে পারে। আজকে এই যে আলোচনা করলাম তাতে যে জিনিসটা বেরিয়ে এলো আমাদের এর থেকে, এটা কিন্তু একটা সম্ভাবনা। এইটা ঘটবে এমন কোনো কথা নেই। এই ভোটের অঙ্ক বোঝা যায় না এবং একেবারে সোজা সাপটা যেটা বলতে চাই যে আমরা একটা আভাস দিলাম মাত্র। মানে বিষয়টা এরকম যে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমরা একটা ছাতা যদি নিয়ে বেরোই তাহলে ছাতা নিয়ে বেরোলে আমরা হয়তো পুরোপুরি ভিজবো না, কিন্তু কিছুটা ভিজবো। এই আভাসটা হচ্ছে এরকম যে পুরোপুরি মিলবে না, কিছুটা মিলবে, এরকম একটা সম্ভাবনা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।